নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন সময় নিউজ। পাকচর রানা রৌফকে সাহায্যের অভিযোগে এসটিএফের জালে আরও এক ধৃতের নাম ইমরান হোসেন। কলকাতার তপসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর কয়েকদিন আগেই রানার সহযোগী হিসেবে তপসিয়া থেকেই এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল। মোহাম্মদ ইজাজের পর এবার এসটিএফের জালে ইমরান। তার বিরুদ্ধে রানাকে ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসটিএফ সূত্রে খবর, ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার পাশাপাশি আরও বড় অভিযোগ উঠেছে ওই ইমরানের বিরুদ্ধে। অভিযোগ, রানাকে পাকিস্তান থেকে ভারত তথা কলকাতায় নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি। এসটিএফ সূত্রে খবর, কাঠমান্ডু থেকে বিহার নেপাল সীমান্ত দিয়ে রানাকে কলকাতায় নিয়ে আসতো ইমরান। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হয়। ধৃতকে 9 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোনে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, বিষয়টা আজকে বারাসাত আদালতে যখন তোলা হয় এবং তোলার পরে এবং সেই সময় তোলার সময় কি পরিস্থিতি ছিল এবং তোলার পরে মহামান্য আদালত কি রায় দিয়েছে এবং এই ঘটনার বিস্তারিত যদি তুমি জানাও। একদমই বিশ্বজিৎ দা, তোমাকে প্রথমেই বলে রাখি, এই যে গত 12 তারিখ, চলতি মাসের 12 তারিখ আপনার এলাকাতেও কিন্তু দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ। একজনের নাম রানা রব আর একজনের নাম মোহাম্মদ ইজাজ। এই যে রানা রব, এর বিরুদ্ধে যেটা অভিযোগ, সে কিন্তু একেবারে পাকিস্তান থেকে এখানে নেপাল হয়ে ঘুরপথে ভারতে ঢোকে এবং দীর্ঘদিন ভারতেই তিনি ছিলেন এবং ভারতের যে গোপনীয় তথ্য, সেই তথ্যগুলো কিন্তু পাকিস্তানি যে সমস্ত এজেন্সি রয়েছে তাদের তুলে দিতেন এবং সন্ত্রাসবাদী হামলারও একটা শখ ছিল, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর উঠে এসেছিল। এবং এই রানা রবকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, আমি বারাসাত আদালত তাদের 14 দিনের পুলিশের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে। এসটিএফ যখন জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু এই এসটিএফ জিজ্ঞাসাবাদের পরে একটি আবেদ নাম উঠে আসছে, যার নাম ইমরান হোসেন। এই ইমরান হোসেনের যে কাজ ছিল, যেটা এসটিএফ সূত্রে খবর, ইমরান হোসেনের যে কাজ ছিল, ইমরান হোসেন মূলত যারা পাকিস্তান থেকে বা বাইরের রাজ্য থেকে যারা আসতো তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট পর্যন্ত থাকে এবং যে সমস্ত মানি লন্ডারিং, যেমন তুমি জানো পাকিস্তান থেকে যে সমস্ত টাকা আসতো, সেই টাকাগুলো কিন্তু এই যে ইমরানের হাত ধরে কিন্তু এই সমস্ত জঙ্গি সংগঠন যারা স্লিপার সেল, যেগুলো ভারতে রয়েছে, স্লিপার সেলের কাছে পৌঁছে যেত এবং এই স্লিপার সেল যেমন কাজ করতো, সমস্ত তথ্য, যেহেতু যেখান থেকে হাবড়া থেকে গ্রেপ্তার হয়েছে রানা রব, হাবড়া থেকে কিন্তু খুচরা ধরে রয়েছে বনগা সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকা থেকে কিন্তু এই ইমরান কিন্তু বাংলাদেশে পাচার করে যাওয়ার একটা শখ খুলেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এই ইমরানের হোসেনের কিন্তু যে ভূমিকা এই পুরো ঘটনায়, এই জঙ্গি সংগঠনের পুরো ঘটনায়, তা কিন্তু একেবারে এসটিএফদের আধিকারিকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। কারণ এর হাত থেকে কিন্তু একাধিকবার বিভিন্ন পরিমাণে মানে কয়েক কোটি টাকা পর্যন্ত এই বিভিন্ন সুপার সেলের লোকেদের কাছে গিয়েছে। এবার এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটাও যেমন এসটিএফ খুঁজে দেখাচ্ছে। আর যেমন ইমরানকে বারাসাত আদালতে তোলা হয়, তখন কিন্তু এসটিএফ যেমন নর্মাল একটি গাড়িতে করে আসে, সেই গাড়িতে করে আসে এবং তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং পরবর্তী সময় বারাসাত জেলা আদালত কিন্তু 9 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে এই ইমরান হোসেনকে। এবার এই ইমরান হোসেনকে এই 9 দিনের এসটিএফ হেফাজতের পরে এই 14 দিনের পরে 3 জনকে একসাথে কিন্তু আগামী এই চলতি মাসে 26 তারিখ কিন্তু বারাসাত জেলা আদালতে তোলা হবে এবং এদের কাছ থেকে এদের 3 জনকে ইন্টারোগেশন করে বা সামনাসামনি বসানো হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই 3 জনকে এসটিএফ সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং এদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা, কারণ এই চক্র কিন্তু ছোট নয়, এই চক্রের সাথে কিন্তু একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। যদি আরো কেউ জড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু এসটিএফ তল্লাশি যেমন চালাচ্ছে, লাগাতার এসটিএফ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের যদি আরো কেউ গ্রেফতার হয় তাদেরও কিন্তু একেবারে ইন্টারোগেশনের আয়োজন আনা হবে এবং এই পরবর্তী সময় এই যে ইমরান হোসেন, তাকে যেমন 9 দিনের এসটিএফ হেফাজত দেওয়া হয়েছে, এই এসটিএফ হেফাজতের পর আরো কি তথ্য উঠে আসে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং দীপ যে বিষয়টা বলছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাও বলে রাখা ভালো যে দীপের যে বক্তব্য ছিল এটা কোনো ছোট কোনো ঘটনা নয়, অবশ্যই এটা কোনো ছোট ঘটনা নয়, কারণ এই ঘটনায় একাধিকবার কিন্তু আমাদের কলকাতায় ঘটেছে এবং পাক জঙ্গিদের যে মডিউলগুলো, সেই মডিউলগুলো এখানেও সক্রিয়। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন একাধিক যে সমস্ত জঙ্গি সংগঠন রয়েছে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি হয়েছিল বেশ কিছুদিন আগেও, তারপরেও কিন্তু সেই বাংলাদেশের পরিস্থিতির কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় যায়নি। ফলে পাক জঙ্গিদের সঙ্গে বাংলাদেশিদেরও একটা যোগাযোগ রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, মূলত যেগুলো উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সেই সমস্ত জায়গা দিয়ে কিন্তু তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং
এনআইএ বেশ কিছুদিন আগেও তারা বিভিন্ন জায়গায় যে রেডগুলো করেছিল বিভিন্ন স্টেটে, এবং সেখান থেকে যে পাক জঙ্গিদের ধরা হয়েছিল এবং তাদের যে হ্যান্ডেলার ধরা হয়েছিল এবং তাদের বিভিন্ন মডিউলের স্লিপার সেলকে ধরা হয়েছিল, সেখান থেকে দেখা গেছিল তাদের অরিজিনাল রুট ছিল যে পশ্চিমবঙ্গ দিয়ে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই ঘটনা যদি ইন্টারোগেট ঠিক মতন করে হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো আরও নতুন নতুন তথ্য বেরোবে। আমরা চলে আসবো এবার আমরা পরবর্তী খবরে। আপনি আটকাচ্ছেন কেন আমাকে?